বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে আজকের এই অনলাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 থেকে বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজ, পাঠ 6 গ্রামীণ বাংলাদেশের সামাজিক স্তর বিন্যাসের ধারণ সম্পর্কে আলোকপাত করছি। সাধারণভাবে সামাজিক স্তর বিন্যাসের নানা উপাদান বিদ্যমান। তার মধ্যে গ্রামাঞ্চলের সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে ভূমি মালিকানা, শিক্ষা, ক্ষমতা, কর্তৃত্ব, বংশমর্যাদা প্রভৃতি সর্বাধিক গুরুত্ববহ। আমরা এসব উপাদানের আলোকে গ্রাম সমাজের স্তর বিন্যাস আলোকপাত করছি। ভূমি মালিকানা। গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসের মূল ভিত্তি হল ভূমি মালিকানা। ভূমি সেখানে প্রধান অর্থনৈতিক সম্পদ। ভূমি মালিকানার ভিত্তি গ্রামীণ সমাজে যে সমস্ত শ্রেণী দেখা যায় তা হচ্ছে ধনী কৃষক। গ্রাম সমাজে যারা অধিক ভূমির মালিক তারা যথেষ্ট সচ্ছলভাবে দিন যাপন করতে পারে, তারাই ধনী কৃষক হিসেবে বিবেচিত হয়। এদের অনেকে আবার অন্যদিকে জমি বর্গা চাষ করতে দেয়। গ্রামের অনেক ধনী কৃষক আবার মহাজনী কারবার অর্থাৎ ঋণ প্রদান বা বন্ধকি কারবারের সাথে জড়িত থাকে। বাংলাদেশের সমাজবিজ্ঞানী বি.কে. জাহাঙ্গীরের মতে গ্রামের যেসব কৃষকের 25 বিঘার উপরে জমির মালিকানা আছে তারা ধনী কৃষকের অন্তর্ভুক্ত। প্রান্তিক কৃষক। যেসব কৃষক নিজ জমিতে বসবাস করে কোনো রকম নিজেদের ভরণ পোষণ করে তারাই প্রান্তিক কৃষক। তারা নিজের জমিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজ অবস্থা উন্নয়নের প্রচেষ্টা করে। এদের সাথে ধনী কৃষক বা বর্গাদারদের তেমন ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না। প্রান্তিক কৃষকরা আর্থিক অবস্থার উন্নয়ন করবে। কোনো ভূমি ক্রয় করতে গেলে ধনী কৃষকরা বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে ভূমিহীন দিনমজুরদের সাথে এদের সম্পর্ক মোটামুটি নিবিড়। বি.কে. জাহাঙ্গীর 10 থেকে সর্বোচ্চ 25 বিঘা জমির মালিককে প্রান্তিক বা মধ্যমানের কৃষক হিসেবে দেখিয়েছেন। বর্গা চাষী। বর্গা চাষী সামান্য পরিমাণ ভূমির মালিক। বি.কে. জাহাঙ্গীরের মতে এই ধরনের কৃষকরা সাধারণত 5 থেকে 10 বিঘা জমির মালিক হয়। এরা ধনী কৃষকের জমি বর্গা নিয়ে চাষ করে। কৃষি নির্ভর গ্রামীণ বাংলাদেশে বর্গাদার ও বর্গা চাষীদের মধ্যে একটি অলিখিত চুক্তি থাকে, যার মাধ্যমে অঞ্চলভেদে উৎপাদিত ফসলের অর্ধেক বা 2/3 ভাগাভাগি করে নেওয়া হয়। বর্গাদার তার ভূমিতে বা বাড়ির অন্যান্য কাজে অনেক সময় বর্গা চাষীকে দিয়ে অতিরিক্ত খাটিয়ে নেয়। অনেক সময় মামলা মোকদ্দমা বা সালিশে বর্গাদার তার বর্গা চাষীকে দিয়ে সাক্ষ্য পর্যন্ত দেওয়ায়। কৃষিতে অধিক পরিমাণ ভূমি পাওয়ার জন্য বর্গা চাষী তার বর্গাদারের মন জুগিয়ে চলার চেষ্টা করে। ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিক। ভূমি মালিকানা হারিয়ে ভূমিহীনে পরিণত হয়েছে এমন অনেক কৃষকই গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা ধনী ও প্রান্তিক কৃষকদের জমিতে মজুরি বিনিময়ে কাজ করে। এরা চাষাবাদের মৌসুমের বাইরে অনেক ছোটখাটো কলকারখানায়, কেউ বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতেও কাজ করে থাকে। শিক্ষার ভিত্তিতে স্তরায়ন গ্রাম সমাজের। গ্রামীণ সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে সব সমাজেই শিক্ষার গুরুত্ব বিশেষভাবে বিদ্যমান। বাংলাদেশের গ্রাম সমাজও তার ব্যতিক্রম নয়। এমন এক সময় কেবল গ্রামের ধনী কৃষক পরিবারের সন্তানদেরকে লেখাপড়া করতে দেখা যেত। বর্তমানে সচেতনতা বৃদ্ধির কারণে প্রান্তিক কৃষকদের সন্তানদের শিক্ষা গ্রহণ করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে ভূমিহীনরাও তাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করার প্রচেষ্টা চালায়। গ্রামাঞ্চলের শিক্ষার ক্রম অনুযায়ী যে স্তর বিন্যাস দেখা যায় তা হল অক্ষর জ্ঞান সম্পন্ন স্তরায়ন, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত, 3 মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত, 4 উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত, 5 স্নাতক পর্যায়ে শিক্ষাপ্রাপ্ত, 6 স্নাতকোত্তর পাস। গ্রাম সমাজে এই ধরনের
শিক্ষার শ্রেণী বিভাগ দেখা যায়। ক্ষমতা ও কর্তৃত্ব। সাধারণত অপরের আচরণকে প্রভাবিত করার সামর্থ্য হল ক্ষমতা, আর বৈধ ক্ষমতা হল কর্তৃত্ব। ক্ষমতা ও কর্তৃত্ব গ্রামীণ সমাজের স্তরায়নের অন্যতম ভিত্তি। বাংলাদেশের গ্রামাঞ্চলে ক্ষমতা কর্তৃত্বের ভিত্তি স্তরায়ন হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার। স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম ধাপ হল ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা গ্রামীণ সমাজে ক্ষমতার শিখরে অবস্থান করেন। এদের বেশিরভাগই ধনী এবং প্রভাবশালী পরিবার থেকে আগত। অনেক সময় বংশ পরম্পরায় এসব পদ লাভ করতে দেখা যায়। তবে ইদানিং প্রান্তিক কৃষকদের শিক্ষিত সন্তানদেরও অনেক এলাকায় চেয়ারম্যান মেম্বার দেখা যায়। এরা মূলত গ্রামীণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে মধ্যবর্তী অবস্থান নেয়। গ্রামে নানা রকম আর্থসামাজিক উন্নয়নমূলক কাজ ক্ষমতাসীন সরকার এদের মাধ্যমেই সম্পন্ন করে থাকে। মাতব্বর। গ্রামীণ মোড়ল বা মাতব্বররা গ্রামের ধনাঢ্য প্রভাবশালী পরিবারের সদস্য। গ্রামের নানাবিধ সামাজিক সমস্যা মেটানোর লক্ষ্যে এরা সালিসের আহ্বান ও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেতৃস্থানীয় ব্যক্তি। সাধারণত পাড়ার নেতৃস্থানীয় ব্যক্তিরা গ্রামের দল বা গোষ্ঠী নেতৃত্ব দেন। এরা নিজেরা মাতব্বর নন, কিন্তু মাতব্বরদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম। গ্রামের স্কুল, কলেজ বা মাদ্রাসার শিক্ষকরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। সচেতন ব্যক্তি। প্রায় প্রতি গ্রামে এমন কিছু ব্যক্তি থাকেন যারা যে কোনো গোলযোগ বা সমস্যার বিষয়ে নিজেদের মতামত প্রকাশে আগ্রহী। এরা সালিসের সময় জোর কণ্ঠে তাদের মতামত পেশ করেন, তবে সিদ্ধান্তের ক্ষেত্রে তেমন প্রভাব বিস্তার করতে পারেন না। অসচেতন ব্যক্তি। এরা যে কোনো সালিস বৈঠকে খুব কমই উপস্থিত থাকেন অথবা উপস্থিত থাকলেও নীরব ভূমিকা পালন করেন, অর্থাৎ কোনো ধরনের মত প্রকাশ ছাড়া কেবল দর্শক ও শ্রোতার ভূমিকা পালন করেন। গ্রামে বেশিরভাগ মানুষই এই শ্রেণীভুক্ত। বংশমর্যাদা। গ্রামীণ সমাজের স্তর বিন্যাস ক্ষেত্রে বংশমর্যাদার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে শিক্ষার প্রসারের ফলে বংশমর্যাদার গুরুত্ব অনেকখানি কমে গেছে। যদিও কোনো কোনো এলাকায় শেখ, সৈয়দ, মুঘল, পঠান, চৌধুরী, তালুকদার ইত্যাদি বংশের লোকেরা সমাজে উচ্চ মর্যাদা ভোগ করেন। প্রাক ব্রিটিশ আমলে বহিরাগত মুসলমানরা নিজেদের আশরাফ বা অভিজাত বলে দাবি করত। সাধারণত এই ধরনের বংশের লোকজন ছেলেমেয়েরা বিবাহের সময় সমমর্যাদার বংশের পাত্রপাত্রীর সন্ধান করেন। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ও কায়স্থদের মর্যাদা বৈশ্য শূদ্রদের চেয়ে অনেক বেশি। হিন্দু ধর্মের জাতিভেদতা তাদের বংশমর্যাদা আজও ধরে রেখেছে, তবে সমাজের শিক্ষা অর্থের কাছে বংশমর্যাদার গুরুত্ব অনেকখানি কমে গেছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব পাঠ 7 থেকে বাংলাদেশের শহর সমাজের সামাজিক স্তর বিন্যাস। বাংলাদেশের নগর সমাজের সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে সম্পত্তি, জেন্ডার, পেশা, মর্যাদা, ক্ষমতা, শিক্ষা প্রভৃতি উপাদানের গুরুত্ব সর্বাধিক। নিচে এই সমস্ত উপাদানের উপর ভিত্তি করে শহরের সমাজের স্তরায়ন সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করছি। সম্পত্তি। সম্পত্তি শহরের সামাজিক স্তর বিন্যাসের একটি মুখ্য উপাদান। সম্পত্তির কম বেশির কারণে সমাজে ব্যক্তির স্তরভেদ বিভিন্ন হয়ে থাকে। সম্পত্তি পরিমাণ তথা আয় ভেদে বাংলাদেশের নগরসমূহে 5টি শ্রেণী লক্ষ্য করা যায়। উচ্চবিত্ত, হায়ার ক্লাস। বাংলাদেশের শহর সমাজে উচ্চবিত্ত বলতে শিল্পপতি ও নানা ধরনের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে বুঝিয়ে থাকে। উচ্চবিত্ত। হায়ার মিডল ক্লাস। মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত অধিক উপার্জনকারী পেশাজীবীগণ, যেমন সরকারি আমলা, বিশেষজ্ঞ ডাক্তার, প্রকৌশলী ও
উকিল, স্থাপত্য ফার্মের মালিক, বহুজাতিক কোম্পানি উচ্চপদস্থ কর্মকর্তা, মাঝারি পুঁজির ব্যবসায়ী ইত্যাদি। মধ্যবিত্ত, মিডিল ক্লাস। শহর অঞ্চলে মধ্যবিত্ত শ্রেণী হল সীমিত আয়ের শিক্ষিত চাকরিজীবী শ্রেণী, যেমন সাধারণ ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, বিশ্ববিদ্যালয় বা কলেজ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর মানুষ। নিম্ন মধ্যবিত্ত, লোয়ার মিডিল ক্লাস। নিম্ন মধ্যবিত্ত বলতে স্বল্প আয়ের চাকরিজীবী, কেরানি, গাড়ি চালক কিংবা ছোটখাটো ব্যবসায়ীদেরকে বোঝায়। সাম্প্রতিককালে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পায় মধ্যবিত্তদের এক বিরাট অংশ নিম্ন শ্রেণীতে পর্যবেসিত হচ্ছে। নিম্নবিত্ত, লোয়ার ক্লাস। নিম্নবিত্ত শ্রেণী বলতে সাধারণত শ্রমজীবী, যেমন শ্রমিক, দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, ট্যাক্সি চালক, গাড়ি চালক, দারোয়ান, পিয়ন ইত্যাদি শ্রেণীকে বোঝায়। পেশা। পেশার ভিত্তিতে শহর সমাজের স্তরায়ন। শহর সমাজে পেশা সামাজিক স্তরায়নের অন্যতম মাধ্যম। ব্যক্তির মর্যাদা ও ক্ষমতা তৈরির ক্ষেত্রে পেশা একটি বড় নির্ধারক। সমাজে বড় ধরনের পেশায় নিয়োজিত ব্যক্তিকে বেশি মর্যাদা দেওয়া হয়। নগর সমাজের অন্যতম বৈশিষ্ট্য হল অকৃষিভিত্তিক পেশা। এদেশের শহরে সমাজে উচ্চ মর্যাদা অর্জনকারী পেশাসমূহ হল ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, আমলা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইত্যাদি। এদেশে সাধারণত ব্যবসায়ীদের তুলনায় চাকরিজীবীদের মর্যাদা বেশি বলে ধরে নেওয়া হয়, হোক সে চাকরি নিম্ন আয়ের। ক্ষমতা ও মর্যাদা। নগর সমাজের সামাজিক স্তরবিন্যাস সামাজিক মর্যাদা ক্ষমতার উপর নির্ভর করে। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতার উৎস ত্রিমাত্রিক: অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক। এর প্রেক্ষিতে নগর সমাজে ক্ষমতার ভিত্তিতে সাধারণত তিন ধরনের স্তরায়ন লক্ষ্য করা যায়। শাসক এলিট। শাসক এলিট হচ্ছে তারাই যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। অন্যভাবে বলা যায়, শাসক এলিট বলতে তাদেরকে বোঝায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষতার সাথে রাজনৈতিক ক্ষমতা ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বা বাংলাদেশ আওয়ামী লীগ। অশাসক এলিট। অশাসক এলিট বলতে বোঝায় যারা সমাজের শীর্ষে অবস্থান করে কিন্তু তাদের শাসন ক্ষমতা থাকে না, যেমন বাংলাদেশের অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিএনপি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সমাজে বিভিন্ন রকম দল থাকে যারা রাজনৈতিক দল নয়, কিন্তু দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করতে নানা মতামত ব্যক্ত করে। এরা নগর সমাজের ক্ষমতা কাঠামো বিন্যাস তথা নেতৃত্বের গতি প্রকৃতি নির্ধারণে চাপ সৃষ্টি করতে সক্ষম। বাংলাদেশের বিভিন্ন ঘরানার বুদ্ধিজীবী শ্রেণী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখে। শিক্ষার ভিত্তিতে নগর সমাজের স্তরায়ন। শিক্ষার তারতম্যের কারণে নগর সমাজের নানা শ্রেণীর অস্তিত্ব দেখা যায়। এদেশের নগর সমাজে তথ্য প্রযুক্তির নানা ক্ষেত্রে বিদেশি ডিগ্রি প্রাপ্তদের মর্যাদা তুলনামূলকভাবে বেশি। এরপরে দেশে নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভকারীদের অবস্থান। এদের পর অপ্রশিক্ষিত চাকরিজীবী শ্রেণী যারা অশিক্ষিত শ্রমিক শ্রেণীর তুলনায় সমাজে বেশি মর্যাদা ভোগ করে থাকেন। বাসস্থান। নগর সমাজে অনেক উন্নত আধুনিক স্থাপনা লক্ষ্য করা যায়। এই সমস্ত আবাসনের অবস্থান ও এলাকাভেদে সামাজিক স্তর বিন্যাস চোখে পড়ে, যেমন ঢাকার গুলশান, ধানমন্ডি, মোহাম্মদপুর, বনানী, বারিধারা, উত্তরা ইত্যাদি এলাকার আবাসীদের অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা হয়। তেমনি দেশের অন্যান্য নগরসমূহ কিছু নির্দিষ্ট উন্নত এলাকাসমূহে যারা বসবাস করে তাদের বেশি মর্যাদার দৃষ্টিতে দেখা হয়। গাড়ির মালিকানা। গাড়ি নগর জীবনের স্তরায়নের অন্যতম উপাদান। গাড়ির মালিকানার ভিত্তিতে নগর জীবনের সামাজিক স্তর বিন্যাস হয়ে থাকে, যেমন যে ব্যক্তির দামি ও আধুনিক মডেলের গাড়ি থাকে সমাজে তাকে অধিক মর্যাদা বা সম্মানের অধিকারী বলে মনে করা হয়। সমিতির সদস্যপদ।
নগর জীবনে অনেক শিক্ষিত শ্রেণী বিভিন্ন সংঘ বা সমিতির সদস্য হয়ে থাকেন। সমিতি বা সংঘের সদস্যপদের মাধ্যমেও শহরের জীবনে সামাজিক স্তর বিন্যাস দেখা যায়। যেমন যেসব ব্যক্তি যত বেশি সংঘ বা সমিতির সদস্য তাদেরকে সমাজে তত বেশি মর্যাদা সম্পন্ন মনে করা হয়। আবার খ্যাতিসম্পন্ন সংঘ বা সমিতির সদস্যরা কম পরিচিত সংঘের সদস্যের তুলনায় বেশি মর্যাদা ভোগ করে থাকেন। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি যদি ঢাকা ক্লাবের সদস্য হন তাহলে তাকে সমাজে উচ্চ শ্রেণীর মর্যাদা ধরে নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা পাঠ 6 ও 7 থেকে বাংলাদেশের গ্রামীণ ও নগর সমাজের স্তর বিন্যাস আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা দেখব পাঠ 10 ও 11 থেকে বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো এবং বাংলাদেশের নগর সমাজের ক্ষমতা কাঠামো। বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর মধ্যে আমরা দেখি ভূমি গ্রামীণ ক্ষমতা কাঠামোর এক স্বাধীন উপাদান। তারপরে অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক নেতৃত্ব, বংশ মর্যাদা, জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্ব, ব্যক্তিগত গুণাবলী, রাষ্ট্রের সাথে যোগসূত্র, ইউনিয়ন পরিষদের নেতৃত্ব, রাজনৈতিক দলের সাথে যোগসূত্র, শহরের সাথে সম্পর্ক, শিক্ষা, পেশাগত নেতৃত্ব, আধুনিক প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ, জনগণের সংগঠিত অংশের নেতৃত্ব, সহিংসতা বা সন্ত্রাস সৃষ্টির সামর্থ্য, মহাজনী ব্যবস্থা, সমবায় সমিতিসমূহের নেতৃত্ব, কর্মসংস্থান, জনগণের সমষ্টিবদ্ধতা। বাংলাদেশের গ্রামীণ সমাজের সম্প্রতি ক্ষমতা কাঠামোর এই ধরনের বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কৃষিতে ক্রমাগত আধুনিকায়ন এবং গ্রামীণ সমাজে ক্রমবর্ধমান সম্পদ প্রয়োগের ফলে গ্রামীণ দরিদ্ররা অধিকার উন্নয়নে অংশীদারিত্ব সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। কিছু রাজনৈতিক দল, বেসরকারি সাহায্য সংস্থা ও স্থানীয় উন্নয়ন সংস্থা এই সচেতনতার পেছনে কাজ করে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের মতো অনেক সংস্থা গ্রামীণ দরিদ্রদের দিকে সম্পদের একটি অংশ প্রবাহিত করতে সমর্থ হয়েছে। ফলে গ্রামীণ দরিদ্রদের মধ্যে একটি বিকল্প প্রতিরোধ শক্তি বিকাশ লাভ করেছে। কিছু কিছু এলাকায় ক্ষেত মজুর ও দিনমজুররা রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছে। এটা নিঃসন্দেহে গ্রামীণ ক্ষমতা কাঠামো ও নেতৃত্বের পরিবর্তনের ইঙ্গিতবাহী। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 6 উচ্চ মাধ্যমিক সমাজ দ্বিতীয় পাঠের পাঠ 11 রয়েছে বাংলাদেশের শহর সমাজের ক্ষমতা কাঠামো। সেখানে যে উপাদানগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা হচ্ছে অর্থনীতি, রাজনৈতিক দলের সদস্য, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, সিটি কর্পোরেশন বা পৌরসভা নিয়ন্ত্রক, নারী নেতৃত্ব, শিক্ষা, পেশা, ধর্ম, ক্ষমতা ও মর্যাদা। ক্ষমতা ও মর্যাদাটা আসলে কি, আমরা সে সম্পর্কে আলোকপাত করি। শহরে পেশা ও আয় দ্বারা ব্যক্তির ক্ষমতা এবং মর্যাদা নির্ধারিত হয়। শহরের সমাজের সদস্যরা প্রায়শই ও সহজেই এক মর্যাদা থেকে অন্য মর্যাদায় উপনীত হতে পারে। উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি সমাজে যথেষ্ট ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা অধ্যায় 6 থেকে বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজের পাঠ 6, 7, পাঠ 10 এবং 11 আলোকপাত করলাম। পাঠ 6 গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসের ধরন, পাঠ 7 বাংলাদেশের শহর সমাজের গ্রাম স্তর বিন্যাসের ধরন, পাঠ 10 বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো,
পাঠাগার ও বাংলাদেশের শহর সমাজের ক্ষমতা কাঠামো সম্পর্কে আলোচনা করলাম। তোমরা পাঠ্য বই অবশ্যই অনুশীলন করবে, তাহলে এই সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী, করোনার এই মহামারীর সময়ে তোমরা বাড়িতে অবস্থান করো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।